সাহিত্য সমাহার বাংলা গল্পের ঠেক। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। বন্ধুরা, গল্প শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ। গল্প ভালো লাগলে দয়া করে লাইক শেয়ারের পাশাপাশি হাইপ বাটনটি ক্লিক করে দেবেন। আপনার দেওয়া হাইপ পয়েন্টস আমাদের গল্পকে পৌঁছে দিতে পারে আরও বেশ কিছু শ্রোতাদের কাছে। সাহিত্য সমাহারে আপনারা শুনছিলেন আরও ভয় আরও ছয়। আজ আরও ভয় আরও ছয় সিরিজের দ্বিতীয় গল্প, প্রখ্যাত লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমে আমরা কেউ আর আসব না। লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, জন্ম 17 মে 1973। বর্তমানে কিশোর ও প্রাপ্তবয়স্ক দুই ধারা সাহিত্যেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। পেয়েছেন শিশু কিশোর একাডেমি প্রদত্ত উপেন্দ্র কিশোর স্মৃতি পুরস্কার সহ একাধিক পুরস্কার ও সম্মাননা। ইতিমধ্যেই সাহিত্য সমাহারে গল্প ও উপন্যাস মিলিয়ে আমরা লেখকের মোট 7টি লেখা সম্প্রচার করেছি। শ্রোতাদের সুবিধার্থে সমগ্র প্লেলিস্টে গল্পের ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। আমাদের আজকের নিবেদন আমরা কেউ আর আসব না গল্পটি আমরা নিয়েছি লালমাটি প্রকাশনী থেকে প্রকাশিত লেখকের গল্প সংকলন কালো ঘুড়ি এই বইটি থেকে। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের আজকের নিবেদন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমে আমরা কেউ আর আসব না। এই নিন আপনার চাবি। অনুকূলবাবুর নতুন ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন প্রমোটারের লোক। তাহলে আর কি, এবার দরজা খুলে দুগ্গা দুগ্গা বলে ফ্ল্যাটে ঢুকে পড়ুন। সব রেডি তো ভাই? হ্যাঁ দাদা, আমাদের লোক কাল এসে সব ঠিকঠাক করে দিয়ে গেছে। কল খুললেই জল, সুইচ টিপলেই বাতি জ্বলবে। আর কোনো অসুবিধা হলে আমাদের অফিসে একটা ফোন করে দেবেন, সঙ্গে সঙ্গে লোক চলে আসবে। অনুকূলবাবু তার কথা শুনে মৃদু হেসে ফ্ল্যাটের চাবিটা নিলেন আর একটা 100 টাকার নোট ভদ্রলোকের পকেটে গুঁজে দিলেন। নিন নিন নিন, মিষ্টি মুখ করবেন। ভদ্রলোক চলে গেলেন। চাবি দিয়ে দরজা খুলে ঘরের ভিতর পা রাখতেই অনুকূলবাবুর বুক আনন্দে ভরে উঠল। আমার নিজের বাড়ি। প্রমোটারের লোকদের সাথে এর আগে 2 দিন এই ঘরে এই ফ্ল্যাটে পা রেখেছিলেন তিনি, কিন্তু যখন তিনি দেখতে এসেছিলেন এটা তাঁর নিজের ঘর ছিল না, এটা এখন তাঁর নিজের ঘর। একথা ভাবতে ভাবতেই কেমন যেন রোমাঞ্চ বোধ হচ্ছে তাঁর। অনুকূলবাবু এমনই একটা দিনের জন্য বহু বছর ধরে অপেক্ষা করছিলেন। একটা ছোট সংস্থায় সামান্য বেতনে চাকরি করেন তিনি। এই ফ্ল্যাটটা কেনার জন্য তিল তিল করে পয়সা জমিয়েছেন। শ্যামবাজার থেকে শিয়ালদা হেঁটে অফিস করেছেন। ঘনিষ্ঠ আত্মীয়দের বিয়েতে সোনার বদলে শাড়ি দিয়ে কাজ সেরেছেন। মেয়েকে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিতে পারেননি, ল্যাপটপ কিনে দিতে পারেননি ছেলেকে। আরও কত কষ্ট এবং ন্যায়ের বিনিময়ে এই ফ্ল্যাট। যদিও এই 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা শহরে নয়, শহরতলিতে। ফ্ল্যাটটাও 4 তলা এবং লিফটের ব্যবস্থা নেই, তবু এই ফ্ল্যাটটা তার নিজের। শ্যামবাজারে যে বাড়িতে তিনি ভাড়া থাকেন সেখানকার মতো ভোর হলেই অন্য ভাড়াটিয়াদের সাথে ধাক্কাধাক্কি করে টাইম কলের লাইনে দাঁড়াতে হবে না। রাত 12টার পর কোনো ঘরে বাতি জ্বললে পরদিন সকালে বাড়িওয়ালা দেখা হলে বলবেন না, বলছি অনুকূলবাবু, ইলেকট্রিকের চার্জ এখন কতটা বেড়ে গেছে সেটা আপনি জানেন তো নাকি? হ্যাঁ, এখানে তেমন সব ব্যাপার নেই। এখানে কল খুললেই জল, সুইচ টিপলেই আলো, কেউ এখানে কিচ্ছু বলতে আসবে না। একটা ড্রয়িং, 2টো বেডরুম, একটা কিচেন, বাথরুম আর একটা ছোট ব্যালকনি। অনুকূলবাবু প্রথমে একবার পুরো ফ্ল্যাটটা ঘুরে নিলেন। তারপর কোনো ঘরের দরজা খুলতে লাগলেন, কোনো ঘরের জানালা বন্ধ করতে লাগলেন, কখনো বাতি জ্বালাতে নেভাতে লাগলেন, কখনো আবার বাথরুমে গিয়ে জলের কল খুলতে এবং বন্ধ করতে শুরু করলেন। কাজগুলো তিনি যতটা করতে লাগলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করার জন্য, তার চেয়ে বেশি করতে লাগলেন মনের আনন্দে। এ তাঁর নিজের বাড়ি বলে কথা। অনেকটা বাচ্চা ছেলেদের মতোই তিনি কাজগুলো করে চললেন। দাদা নিশ্চয়ই এই ফ্ল্যাটটা নিলেন? অনুকূলবাবু তখন তৃতীয়বারের মতো
ড্রয়িং সংলগ্ন বেসিনের কলটা খুলতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পেছন থেকে অপরিচিত কণ্ঠের প্রশ্নটা শুনতে পেলেন। মৃদু চমকে উঠে পিছনে তাকিয়ে দেখলেন খোলা দরজা দিয়ে ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়িয়েছেন এক ভদ্রলোক। বয়স তাঁরই মতো, বছর 50 হবে। শীর্ণকায়, চোখে চশমা, পরনে ধুতি পাঞ্জাবি, বেশ নিরীহ গোছের চেহারা। আগে হ্যাঁ, আপনার পরিচয়টা? নমস্কার, আমার নাম শীতাংশু বাগ। আমি এই ফ্লোরেই থাকি। আগেও 2 দিন আপনাকে ঢুকতে দেখেছি। আজ যখন প্রমোটারের লোক আপনার হাতে চাবি তুলে দিল, তখনই অনুমান করলাম যে ফ্ল্যাটটা আপনিই কিনে নিয়েছেন, তাই পরিচয় করতে এলাম। নমস্কার। তার মানে আপনি আমার প্রতিবেশী। আপনি নিজে পরিচয় করতে এলেন বলে ভালো লাগলো। প্রমোটারের লোক ছাড়া এখানে আমার সাথে আর কারো চেনা জানা নেই। আসলে এখানে এখনো খুব বেশি লোকের দেখা পাবেন না। ফ্ল্যাটগুলো সব বিক্রি হয়ে গেছে ঠিকই, তবে পয়সাওয়ালা লোকেরা ফ্ল্যাটগুলো কিনে তালা বন্ধ করে ফেলে রেখেছে। এ জায়গা আরও বেশি ডেভেলপড হলে ফ্ল্যাটগুলো আরও বেশি দামে বেচে মুনাফা করবে বলে। আমি কিন্তু পয়সাওয়ালা লোক নই মশাই, ছাপোষা মানুষ। অনেক কষ্ট করে ফ্ল্যাটটা কিনেছি, তাও কিনতে পারলাম কিছুটা সস্তায় পেলাম বলে। কিছুদিন বাদেই স্ত্রী পরিবার সমেত উঠে আসবো এখানে। আমিও মশাই আপনারই মতো ছাপোষা মানুষ। গড়িয়াতে একটা বইয়ের দোকান ছিল, ওর থেকেই সংসার চালিয়ে পয়সা জমিয়ে এই ফ্ল্যাটটা কিনেছি। অনেক কষ্ট করতে হয়েছে এর জন্য। তাহলে বলা যায় আমরা একই নৌকার যাত্রী। ভদ্রলোক চারপাশে তাকিয়ে দেখলেন একবার। সারা বিল্ডিংয়ের মধ্যে আপনার এই ফ্ল্যাটটা সব থেকে ভালো। 4 তলা বলে উঠতে একটু কষ্ট ঠিকই, কিন্তু দক্ষিণ খোলা। বাইরে তাকালেই দূরে কি সুন্দর সবুজ চোখে পড়ে। 4 তলা বলেই কেবল টিভি, টেলিফোন বা ইলেকট্রিকের তার চোখের সামনে নাচবে না। আকাশের চাঁদ, শরতের মেঘ, এই সব এই তারে আটকাবে না। জানলার পাশে শুয়ে উন্মুক্ত আকাশ দেখতে পারবেন। ঠিক তাই, এসবের জন্যই তো এই ফ্ল্যাটটা পছন্দ হলো। তা কিছুদিন মানে কদিনের মধ্যে আসবেন এখানে? আমি যেখানে থাকি মশাই, সেখান থেকে আজই উঠে আসতে পারলেই ভালো ছিল। তবে সপ্তাহ খানেকের মধ্যেই চলে আসব। তার আগে ফ্ল্যাটে কিছু খুচরো কাজ বাকি আছে। এই ধরুন, এই ড্রয়িংয়ে একটা প্লাইউডের দেওয়াল আলমারি বসাবো। কিচেনে, বাথরুমে কিছু কাজ আছে, ইলেকট্রিকেরও আছে। এসব মিটলে তারপর মালপত্রগুলো তো আনতে হবে, সাজাতে হবে পুরনো দিনের ভারী ভারী জিনিস সব। কাল থেকে এসব কাজের জন্য লোক লাগাবো। কাঠমিস্ত্রিও আসার কথা এখনই। হ্যাঁ হ্যাঁ, এসব কাজ আপনারা আসার আগেই একেবারে করিয়ে নেওয়া ভালো। তাঁর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একটু শব্দ করে ঘরে ঢুকলো একজন। এই যে, এই তো কাঠের কাজের লোক এসে গেছেন। আপনি তবে কথা বলুন, আমি এখন আসি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। মিস্ত্রিরা কাজ করবে, কিন্তু আমি তো রোজ আসতে পারবো না। আপিস আছে, সম্ভব হলে মাঝে মাঝে ওদের কাজ দেখে যাবেন। নিজের কাজ ভেবে দয়া করে প্রয়োজনে পরামর্শ দেবেন। এখানে তো আর আমার অন্য কেউ পরিচিত নেই। না না, আপনি এসব নিয়ে ভাববেন না, আমি নিশ্চয়ই আসব। হ্যাঁ ভাই, হ্যাঁ, তোমাদের কাজগুলো বুঝিয়ে দিই। দেওয়াল, আলমারির। শীতাংশুবাবু চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে কাঠের কাজের লোককে কোথায় কি করতে হবে তা বোঝালেন। মালপত্র সমেত কাজের ফুল কন্ট্রাক্ট লোকটার কাজ বুঝে নিয়ে এসে চলে যাওয়ার পর দরজা জানালা বন্ধ করে অনুকূলবাবু যখন নিচে নামলেন, তখন বাইরে অন্ধকার নেমেছে। শহরতলির এই জায়গা এখন বেশ ফাঁকা ফাঁকা। জলাজমি বুঝিয়ে গড়ে তোলা হচ্ছে এই উপনগরী। বাড়ি ফেরার বাস ধরার জন্য তাড়াতাড়ি বড় রাস্তার দিকে এগোলেন তিনি। কিছুটা এগোতেই রাস্তার পাশে একটা চায়ের দোকান, হেরিকেন জ্বলছে সেখানে। অনুকূলবাবু সেখানে পৌঁছতে হঠাৎ দুজন লোক গুমটি ছেড়ে বেরিয়ে এলো। দাদা কি ওই 4 তলার ফ্ল্যাটটা কিনলেন নাকি? অনুকূলবাবু প্রশ্ন শুনে
একটু থতমতো খেয়ে দাঁড়িয়ে পড়লেন। তাকালেন লোক দুটোর দিকে। তাদের পরনে চোঙা প্যান্ট, গায়ে টাইট শার্ট, একজনের হাতে বেশ কয়েকটা আংটি, আর অন্যজনের একখানে একটা দুলও আছে। হ্যাঁ, কিনলাম, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। দয়া করে যদি পরিচয়টা দেন। চিনলেন কি করে? আপনি তো নতুন এসছেন। তবে এখানে কিন্তু আমি সবাই চিনি। আমি হলাম বঙ্কু, আর হলো কেষ্ট। আমরা হলাম বিশিষ্ট সমাজসেবী সনাতন হালদারের লোক, ঠিক আছে? পাড়ার ভালো মন্দের খবর রাখতে হয় তো, তাই জানতে চাইলাম আপনি ফ্ল্যাটটা কিনেছেন কিনা। দাদা, একটু চা খাবেন? না ভাই, আজ নয়, অন্য দিন খাবো। বাসটা নইলে মিস হয়ে যাবে। খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। আবার নিশ্চয়ই দেখা হবে। আমি তার কদিনের মধ্যেই চলে আসছি এখানে। দেখা হবে, দেখা হবে। বাড়ি ফেরার তারা আছে, তাই অনুকূলবাবু আবার হন হন করে এগোলেন রাস্তার দিকে। দেওয়াল আলমারির ফ্রেম ডান দিকের দেওয়ালের বদলে বাঁ দিকের দেওয়ালে কেন? আমি তো তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম কোথায় কি লাগাতে হবে। দেখুন, আপনি ডান দিকে বলেছিলেন ঠিকই, কিন্তু প্রথম দিন আপনার সঙ্গে যে বাবু ছিলেন, যাকে আপনি আমাদের কাজ দেখিয়ে দিতে বলেছিলেন, তিনি এসে বললেন ওটা বাঁ দিকে লাগানোই ঠিক হবে। তা এখন আমরা কি করব বলুন? মাঝে দুদিন ফ্ল্যাটে আসতে পারেননি অনুকূলবাবু। এক সেট চাবি মিস্ত্রিদের কাছে দেওয়া ছিল। আজও কাজ করছে তারা। আজ শনিবার। অফিস ফেরতা বিকেলবেলা মিস্ত্রিরা কেমন কাজ করছে দেখার জন্য ফ্ল্যাটে এসেছেন অনুকূলবাবু। ড্রয়িং রুমে ঢুকেই দেওয়ালের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে মিস্ত্রিদের কথাগুলো জিজ্ঞাসা করছিলেন তিনি। তাদের কথা শুনে অনুকূলবাবুর এবার মনে পড়ে গেল শীতাংশুবাবুর কথা। অনুকূলবাবু তাকে প্রায় ভুলেই গিয়েছিলেন, কিন্তু ভদ্রলোক হঠাৎ এই সিদ্ধান্ত নিতে গেলেন কেন? মনক্ষুণ্ণ হলেন অনুকূলবাবু, কিন্তু মিস্ত্রিদের কিছুই বললেন না। সে অর্থে তাদের কোনো দোষ নেই। প্রথম দিন তো তাদের সামনেই তিনি ভদ্রলোককে মিস্ত্রিদের কাজ দেখাশোনা করতে বলেছিলেন। তবে এখন আর ফ্রেমটা খোলা যাবে না। দেওয়াল ফুটো করা হয়ে গিয়েছে, রংচটা হয়ে যাবে জায়গাটার। কাজেই ওটা ওখানেই করতে হবে। এরপর সামান্য কিছু কথা বলে মিস্ত্রিটা ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল, আর তারপরই শীতাংশুবাবু ফ্ল্যাটে ঢুকলেন। আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন যে আমি কেন দেয়াল আলমারিটা বাঁ দিকে লাগাতে বললাম। দেখুন, মিস্ত্রিরা বলল কাঁচ বসানো পাল্লা হবে। এখন আপনি ভেবে দেখুন, জানলা দিয়ে কিন্তু সোজা রোদ এসে পড়ে ওই ডান দিকের দেওয়ালে। ভিতরে কোনো রঙিন জিনিস থাকলে রোজ রোদ পড়ে পড়ে তার রং ঠিক নষ্ট হয়ে যাবে। বাঁ দিকে থাকলে সে সমস্যা হবে না। বাহ, ঠিকই তো বলেছেন ভদ্রলোক। সত্যি এই ব্যাপারটা অনুকূলবাবু চিন্তা করে দেখেননি। ভালোই করেছেন ওদের ব্যাপারটা বলে। এটা কিন্তু আমার মাথায় আসেনি। আপনি ওই ড্রয়িং রুমটা কিভাবে সাজাবেন আমি বলি। হ্যাঁ, ড্রয়িং রুমের মাঝখানে একটা 5 ফুট বাই 4 ফুট ছোট কার্পেট, তারপর একটা কাঠের টি টেবিল, আর তাকে ঘিরে একটা সোফা সেট। পূব দিকের দেয়ালে একটা এলসিডি টিভি, পশ্চিমের দেয়ালে একটা যামিনী রায় বা রবীন্দ্রনাথের পেন্টিং, কাঁচের দেওয়াল আলমারির 2টো তাক, বই, শোপিস, ফটো ফ্রেম, যা হোক ইত্যাদি ইত্যাদি, আর দরজার কোণে একটা বাঁকুড়ার ঘোড়া অথবা ধাতুর তৈরি একটা পরী বা গণেশ। বেশ ছিমছাম একটা ড্রয়িং রুম। ভদ্রলোক এমনভাবে কথাগুলো বললেন যেন তিনি নিজের ড্রয়িং রুম সাজানোর কথা বলছেন। আপনি ভালোই বলেছেন, কিন্তু আগে একান্ত প্রয়োজনীয় যে কাজগুলো করতে হবে সে ধাক্কা সামলে নেই। এসবের জন্যই ধার করতে হবে বলে মনে হয়। তারপর কি হবে দেখি। হবে হবে হবে, ধীরে ধীরে সব হয়ে যাবে।
অত ভাববেন না। ফ্ল্যাটটাই যখন হলো তখন ধীরে ধীরে সব হয়ে যাবে। তাহলে এবার আমি আসি। হ্যাঁ, আবার দেখা হবে। আচ্ছা, আপনার ফ্ল্যাট কোনটা? আর আপনার ফোন নাম্বারটা যদি একটু দেন। আপনার ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে। তবে সেটা সারাদিনই তালা বন্ধই থাকে। আমি তো সারাদিন বাইরে বাইরেই থাকি। আমার পরিবার আসেনি এখানে, আর কোনো ফোনও আমার নেই। তবে যোগাযোগের কোনো অসুবিধে হবে না, আমি আসবো। অনুকূলবাবুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। অনুকূলবাবু দরজা বন্ধ করে ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখতে দেখতে কোথায় কি করা যায় ভাবতে লাগলেন। পরদিন থেকে ইলেকট্রিক মিস্ত্রিরাও কাজ করবে। কাল রোববার ওদের নিয়ে সকালের দিকে একবার ফ্ল্যাটে আসতে হবে কাজ বোঝাতে। তারপর আবার আসবো। ওই 3 দিন পর ইলেকট্রিকের কাজ বুঝে নিতে। হঠাৎ টোকা পড়ল দরজাতে। শীতাংশুবাবু আবার ফিরে এলেন নাকি? দরজা খুললেন অনুকূলবাবু। না, শীতাংশুবাবু নয়, দাঁড়িয়ে আছে দুজন লোক। কেমন যেন চেনা চেনা লাগছে তাদের। চিনতে পারছেন? ওই যে সেদিন সন্ধ্যায় চায়ের দোকানের সামনে দেখা হলো, আমি বঙ্কু আর কেষ্টু। চিনতে পারছেন? আমরা খোঁজ নিতে এলাম। এরা আমাদের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে তো। হ্যাঁ, বলছি আপনার কোনো অসুবিধা ফসুবিধা হচ্ছে না তো? তেমন কিছু হলে আমাদের জানাবেন কিন্তু। এবার চিনতে পারলেন অনুকূলবাবু। না না না, কোনো অসুবিধা হচ্ছে না। এখানে নতুন আসছি, আপনারাই তো ভরসা। তেমন কিছু হলে অবশ্যই জানাবো। একটা কথা ছিল দাদা, জানেন তো আমরা সমাজ সেবা করি। এই ধরুন গিয়ে ব্লাড ডোনেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান আর দুস্থদের জামা কাপড় বিলি, এদের জন্য কিছু চাঁদা দিতে হবে আপনাকে। এবার অনুকূলবাবু তাদের আসার আসল উদ্দেশ্যটা বুঝতে পারলেন। তা নতুন পাড়ায় এলে এমন 200-500 টাকা চাঁদা দিতে হয় বলেই শুনেছেন তিনি। আপনারা যখন সমাজসেবার কাজ করেন তখন অবশ্যই দেব। আমি এদিকটা একটু সামলে নিই। মিস্ত্রি কাজে লেগেছে, আপনারা বরং বৃহস্পতিবার বিকালে আসুন, তখন দেব। বঙ্কু বলে লোকটা অনুকূলবাবুর কথা শুনে পান মশলা খাওয়া দাঁত বার করে হাসল। ঠিক আছে, আমাদের কোনো তাড়া নেই। আপনি তো আর পালিয়ে যাচ্ছেন না, আর আমরাও পালাচ্ছি না। বৃহস্পতিবার আসবো দাদা, ঠিক আছে? গুড বাই। এই বলে দুজনেই দরজার সামনে থেকে সরে গেল। অনুকূলবাবু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। নতুন ফ্ল্যাটে ওঠার আনন্দের মাঝেই যেন অজানা এক অস্বস্তির ছায়া তাঁর মনে এসে পড়ল। পরিকল্পনা মাফিক রবিবার সকালে ইলেকট্রিক মিস্ত্রিদের কাজ বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন অনুকূলবাবু। তারপর তিনি আবার এসে হাজির হলেন বৃহস্পতিবার। কিন্তু ঘরে ঢুকে ইলেকট্রিক মিস্ত্রিদের কাজ দেখে অবাক হয়ে গেলেন তিনি। দেওয়ালে যেখানে ব্র্যাকেট, সুইচ বোর্ড ইত্যাদি লাগাবার কথা, বাথরুমে, কিচেনে যেসব জায়গায় তিনি প্লাগ পয়েন্ট করার জন্য দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, তা সব অন্যদিকে। আচ্ছা, তোমাদের তো কোথায় কি করতে হবে তা দেখিয়ে দিয়ে গিয়েছিলাম। তোমরা তোমাদের খেয়াল খুশি মতো সব লাগিয়েছো কেন? এক বাবু তো রোজ দুপুরবেলা এসে আমাদের কাজের তদারকি করতেন। আজ দুপুরে তিনি এসেছিলেন। তিনি বললেন আপনি তাকে আমাদের এই কাজের তদারকি করতে বলেছেন। তিনি যখন যেমন বলেন তেমনই আমরা করছি। আবার সেই দেওয়াল আলমারির মতো ঘটনা। এবার স্পষ্টতই শীতাংশুবাবুর ওপর অসন্তুষ্ট হলেন অনুকূলবাবু। বাড়িটা যে অনুকূলবাবুর, শীতাংশুবাবুর নয়, এই ধরনের নির্দেশ দেবার আগে শীতাংশুবাবুর ব্যাপারটা মাথায় রাখা উচিত ছিল। কিন্তু এখন আর কিছুই করার নেই। মিস্ত্রিদের কাজ প্রায় শেষ। এই তো এত বাবু চলে এসছেন। ওনাকে জিজ্ঞেস করুন যে আমরা ওনার কথা মতো কাজ করছি কিনা। অনুকূলবাবু ফিরে তাকিয়ে দেখলেন শীতাংশুবাবু ঘরের মধ্যে ঢুকে পড়েছেন, মুখে এক গাল হাসি। তবে মিস্ত্রিদের সামনে তাঁকে এখনই কিছু বলা সমীচীন মনে হলো না তার। ঠিক আছে, তোমরা এখন যাও।
মিস্ত্রিরা ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যাবার পর বেশ উষ্মা প্রকাশ করলেন অনুকূলবাবু। আপনি আমাকে না জিজ্ঞেস করে মিস্ত্রিদের এভাবে কাজ করতে বলেছেন কেন? শীতাংশুবাবু যেন তার উষ্মা গায়েই মাখলেন না। ভেবে দেখুন, আপনি যদি সুইচ বোর্ডটা ওই পূব দিকের জানলার পাশে বসান, তবে অসতর্ক মুহূর্তে সুইচ টিপতে গিয়ে জানালার কোণায় বাড়ি খেতে পারেন। লাইটের ব্র্যাকেটটা যেখানে বসাতে বলেছিলেন সেখানে রান্নাঘরের ধোঁয়া লেগে ঝুল জমবে। আর গিজারের প্লাগ পয়েন্টটা না 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 আপনার দেখানো জায়গায় বসাতে বললে শাওয়ার খুললে সেখানে জলের ছিটে পড়তো। আর দেখুন, টিউব লাইটটা অত নিচু করে লাগালে আলমারির জন্য না ওই আলো আঁধারি হয়ে যেত একেবারে। তারপরে ফ্যানটা আপনার দেখানো জায়গায় বসালে এখন ওই পূব দিকে মাথা করে শুলে ফ্যানের হাওয়া তো গায়ে লাগবে না মশাই। কি আপনি বলুন, আমি ঠিক বললাম কি না? ভদ্রলোক হয়তো সঠিক কথাই বলছেন, তবে ব্যাপারটা তো অনুকূলবাবুকে জানানো উচিত ছিল। বাড়িটা তো অনুকূলবাবুর। মনে একটু ক্ষোভ হলেও অনুকূলবাবু কাউকে চট করে কটু কথা বলতে পারেন না। আর তাছাড়া এখন যা হবার হয়ে গিয়েছে, মনের অসন্তোষ আর তিনি তেমনভাবে প্রকাশ করলেন না। ঠিক আছে, তবে আপনার পরিকল্পনা আমাকে আগাম বললে ভালো করতেন। যাই, আবার দেখা হবে। আর দাঁড়ালেন না শীতাংশুবাবু। যেমন হট করে এসেছিলেন তেমন হট করে যাই বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। অনুকূলবাবু এরপর এই ভেবে মনে মনে আশ্বস্ত হলেন যে কাঠের কাজ, ইলেকট্রিকের কাজ শেষ। অতএব শীতাংশুবাবু এই ব্যাপারে আর কোনো নির্দেশ দিয়ে গোলযোগ পাকাতে পারবেন না। লোকটা বড় অদ্ভুত তো, নইলে পরের ফ্ল্যাট নিয়ে কেউ এমন মাথা ঘামায়? আর এর কিছুক্ষণের মধ্যে দরজায় টোকা দেবার শব্দ শুনে তিনি দরজা খুলে দেখলেন সেই বঙ্কু আর কেষ্ট বলে দুজন এসে হাজির হয়েছে। আপনি আমাদের আসতে বলেছিলেন, আমরা কিন্তু কথার খেলাপ করি না। হ্যাঁ, আমার খেয়াল আছে। তারপর হেসে পকেট থেকে দুটো 500 টাকার নোট বের করে এগিয়ে দিলেন তাদের দিকে। এই নিন আপনাদের টাকা। কি দিচ্ছেন দাদা? এটা তো ওই শ্মশান যাত্রার ধূপকাঠিও কেনা যাবে না কি? মানে কত দিতে হবে তাহলে? টপ ফ্লোর তো, তারপর লিফট নেই। দেখুন, আমরা অবিবেচক নই, ঠিক আছে? 10,000 দিলেই হবে। আর গ্রাউন্ড ফ্লোর হলে আমরা একটু ওই 20,000 নিতাম। এই ক্ষেত্রে বেশি দিতে হবে না, 10 দিলেই হয়ে যাবে। 10,000? কি বলছে এই লোকগুলো? অনুকূলবাবু বিস্মিত হয়ে গেলেন তাদের কথা শুনে। কিন্তু দাদা, আমার তো অত টাকা দেবার সামর্থ্য নেই। আমি সামান্য চাকরি করি, সারা জীবন টাকা জমিয়ে অনেক কষ্টেই ফ্ল্যাটটা কিনেছি। বেশি তো চাই না, মাত্র 1%। 10 লাখের ফ্ল্যাটে 10,000 1%ই হয়। আমরা তো শুনেছি 10 লাখ নয়, আসলে আপনি 7 লাখে 1 লাখ কিনেছেন। হ্যাঁ, ওদিকে 3 লাখ বেঁচে গেছে আপনার। ধরে নিন ওই বেঁচে যাওয়ার টাকাটা থেকে 10,000 টাকা আপনি সঞ্চয় দান করেছেন। হ্যাঁ, লোক দুটো যে খবরাখবর নিয়েই ফ্ল্যাটে এসেছে তা বুঝতে পারলেন অনুকূলবাবু। ফ্ল্যাটটা অনেকদিন ধরেই পড়েছিল বলে সত্যিই প্রমোটার 7 লাখে ছেড়ে দিয়েছে ফ্ল্যাটটা। অনুকূলবাবু তাদের কি বলবেন বুঝতে না পেরে চুপ করে রইলেন। ঘাবড়াবেন না দাদা, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। দরকার হলে 12 মাস ধরে 1,000 টাকা করে ইনস্টলমেন্টে দেবেন। সেক্ষেত্রে 2,000 টাকা বেশি দিতে হবে আপনাকে। আমরা যেন তো এটুকু করতেই পারি, তাই না? আমার যা ছিল সবই এই ফ্ল্যাট কিনতে ঢেলেছি। এখনো অনেক খরচ বাকি, অত টাকা দেবার ক্ষমতা আমার নেই। কিচ্ছু টেনশন করবেন না দাদা, ওতে শরীর খারাপ হবে। হ্যাঁ, ধরে নিন প্রমোটারের কাছে 10,000 বাকি আছে আপনার, সেটাই আপনি দিচ্ছেন। হ্যাঁ, মিটে গেল। গ্রাউন্ড ফ্লোরের সাহবাবুকে জিজ্ঞেস করে দেখুন একবার। দেখুন না, আমরা 20 চাইতে উনি ঝাক্কাস করে 30 বার করে দিয়েছিলেন। কি তাই দা? তার লাভটাও হাতে নাতে পেয়েছিলেন কিছুদিনের মধ্যে। হাওয়াবুর লোহার ব্যবসা তো, অক্সারে লোহা কেনেন। সেবার যখন ওই কানকাটা কালুর দলবল ওর ওপর
রাস্তায় মোড়ে হামলা চালালো, তখন পাড়ার শান্তি বজায় রাখতে, প্রতিবেশীকে বাঁচাতে এই আমরাই তো এলাম নাকি, দুটো পেটো মারলাম, সব পাতলা। পানুয়ার ভয়ে পাড়ায় ঢোকে না, বুঝেছেন? আমার কাছে সত্যি তেমন পয়সা নেই, তবু আমি একবার ভেবে দেখি আপনাদের সমাজসেবায় আমি কি সাহায্য করতে পারি। भाऊन टेंशन लेने का नहीं देने का है। আচ্ছা ভালো থাকবেন, আমরা পরের দিন আসবো, ঠিক আছে? ল্যান্ডিং ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল লোক দুটো। অনুকূলবাবু দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর তার হঠাৎ মাথায় এলো, আচ্ছা, শীতাংশু বাবুকে ব্যাপারটা জানালে কেমন হয়? তিনি তাকালেন উল্টো দিকের ফ্ল্যাটের দরজার দিকে, কিন্তু দরজা বাইরে থেকে তালা বন্ধ। ভদ্রলোকের আবার ফোন নাম্বারও নেই। কাজেই সেই মুহূর্তে তাঁকে আর যোগাযোগ করতে পারলেন না অনুকূলবাবু। মাঝে 3 দিন কেটে গেল। ফ্ল্যাটে কাঠ আর ইলেকট্রিকের যা কাজ ছিল তা শেষ হয়ে গিয়েছে। এবার ফার্নিচারগুলো পাঠাবার পালা। এর মধ্যে অনুকূলবাবুর সাথে আর যোগাযোগ হয়নি শীতাংশুবাবুর। তথাকথিত সেই সমাজসেবক দুজন, যাদের দুটো পেটোতে সব পাতলা, তাদের ব্যাপারে 2-4 জন অফিস কলিগ আর পরিচিত জনেদের সাথে আলোচনা করেছিলেন অনুকূলবাবু। সবাই তাঁকে প্রায় একই রকম পরামর্শ দিয়েছেন। শোনো একটা কথা বলি, শোনো, নতুন জায়গায় যাচ্ছ, ওরা হচ্ছে সব শাসক দলের পোষা গুন্ডা, বুঝলে? ওই ধরনের লোকজনের সঙ্গে বেশি ঝামেলা করে লাভ নেই। তবে 10,000 নয়, ওরা এমন বেশি ডিমান্ড করে থাকে। ওদের সঙ্গে ঠিক মতো দর কষাকষি করতে পারলে দেখবে 4-5ই রাজি হয়ে যাবে। এই দর কষাকষির অভিজ্ঞতা অনুকূলবাবুর ভাইরা ভাইয়েরও হয়েছিল। তিনি জানিয়েছিলেন, আরে নতুন প্রপার্টি কিনলে আজকাল আর এই তোলাবাজদের থেকে রক্ষে নেই অনুদা। আরে যখন আমি সোনারপুরে বাড়ি কিনলাম, তখন ওই ক্লাবের ছেলেগুলো এসে ধরলো এলসিডি টিভি দিতে হবে। আরে শেষ পর্যন্ত রফা হয়েছিল একটা পোর্টেবল টিভিতে। আমি বলছি আপনিও কিন্তু একটু দর কষাকষি করুন। হ্যাঁ, কিছু খসবে, তবে অতটা নয়। অনুকূলবাবু শেষ অবধি ঠিক করেছেন তিনি 4 বা খুব বেশি হলে 5,000 টাকা পর্যন্ত উঠবেন। অবশ্য এ টাকা দেওয়ার জন্যই অফিসের কোঅপারেটিভ থেকে লোন করতে হবে তাকে। মন না চাইলেও বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের বহু কষ্টে কেনা ফ্ল্যাটে ওঠার আনন্দের সঙ্গে সঙ্গে যেন অদৃশ্য এক চাপ ধীরে ধীরে চেপে বসতে শুরু করেছে তার মনে। টাকা পয়সার বড্ড টানাটানি হয়ে যাবে 5,000 দিতে হলেও। এত কষ্ট করে নতুন বাড়িটা কিনলাম, এখানে আবার ওই উটকো ঝামেলা। ধুর, সব ঝামেলা মিটলে বাঁচি। আনন্দী আর ছেলে মেয়ে দুটোকে নিয়ে নতুন বাড়িতে একটু শান্তিতে সংসার করতে চাই শুধু। একদিন সকালে অনুকূলবাবু প্যাকার্স নামক এক কোম্পানিকে দিয়ে একটা খাট আর কিছু আসবাবপত্র পাঠিয়ে দিলেন তাঁর ফ্ল্যাটে। আজকাল প্যাকার্সের মতো বেশ কিছু কোম্পানি গড়ে উঠেছে কলকাতায়, যারা শিফটিংয়ের সময় মালপত্র এক বাড়ি থেকে নিয়ে অন্য বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করে। শুধু তাই নয়, জিনিসগুলোকে নির্দিষ্ট স্থানে বসিয়েও দেয়। ঝামেলা এড়াতে তাই প্যাকার্সের শরণাপন্ন হয়েছিলেন অনুকূলবাবু। দুপুরবেলা প্যাকার্সের লোকজন চাবি ফেরত দিয়ে পেমেন্ট নিয়ে যাওয়ার সময় জানিয়ে গেল যে অনুকূলবাবুর কথা মতো তার ফ্ল্যাটে গিয়ে জিনিসগুলো তারা যথাস্থানে বসিয়ে এসেছে। বিকেলবেলা তার জিনিসপত্রগুলো সত্যিই ঠিকঠাক পৌঁছেছে কিনা দেখার জন্য তার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হলেন অনুকূলবাবু। রাস্তায় জ্যাম ছিল। অনুকূলবাবু যখন ফ্ল্যাটের দরজায় পৌঁছলেন, ঠিক তখনই বাইরে ঝুপ করে শীতের সন্ধ্যা নামল। অনুকূলবাবু দরজা খুলে ফ্ল্যাটের ভিতরে ঢুকলেন। তিনি ঠিক করেছেন ড্রয়িং রুমে আপাতত একটা বুক শেলফ রাখবেন। সেটা তার বলে দেওয়া জায়গা মতো ঠিকঠাক লোকগুলো বসিয়েছে বলে
বেশ খুশি হলেন অনুকূলবাবু। ছোট বেডরুমের দরজার পাশে স্টিলের আলমারিটাও ঠিক মতোই রেখেছে, কিন্তু বড় বেডরুমে ঢুকেই থমকে গেলেন তিনি। এ কি পই পই করে খাটটাকে উত্তর দিকের জানলার পাশে রাখতে বলেছিলাম, লোকগুলো রেখে গেছে দক্ষিণের দেওয়ালের গায়ে। মুহূর্তের মধ্যে অনুকূলবাবুর মনে একটা সন্দেহ উঁকি দিল। সঙ্গে সঙ্গে মোবাইল বার করে তিনি ফোন করলেন প্যাকার্সে। হ্যালো প্যাকার্স। হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি? আমি অনুকূল মল্লিক বলছি। আজই আপনাদের কোম্পানির মারফত আমার কিছু আসবাব আমি আমার নতুন ফ্ল্যাটে পাঠিয়েছি। হ্যাঁ স্যার, অ্যাসাইনমেন্টটা মনে পড়েছে। বলুন, কোনো সমস্যা হয়েছে? আমি বারবার খাটটাকে উত্তর দিকের জানলার পাশে রাখতে বলেছিলাম, আপনাদের লোকেরা সেটা রেখে গেছে দক্ষিণের দেওয়ালের গায়ে। খাটটা আমরা জানলার পাশেই বসাতে যাচ্ছিলাম, কিন্তু আপনার বাড়ির একজন লোক এসে বললেন খাটটা জানলার পাশে নয়, ওই দক্ষিণের দেওয়ালের গায়ে বসাতে। আপনাদের সাথে আমার কথা হয়েছে, আপনারা একবার আমাকে জিজ্ঞেস করবেন তো। আমরা ভেবেছি আপনি ব্যাপারটা জানেন। ওই ভদ্রলোক আবার এও বললেন যে তার নাকি ব্রঙ্কাইটিসের ধাত আছে, শীতকালে উত্তরের জানলার পাশে খাট থাকলে তার সেই সমস্যা বাড়বে। দেখুন, আপনাদের পারিবারিক সমস্যা আপনারা নিজেরা মিটিয়ে নিন। এই বলে সম্ভবত বিরক্ত হয়ে ফোনের লাইন কেটে দিল প্যাকার্সের লোকটা। ফোন হাতে নিয়ে কিছুক্ষণ হতভম্বের মতো খাটের দিকে চেয়ে রইলেন তিনি। জিনিসটাকে খাট বলা হলেও সেটা আসলে অনুকূলবাবুর ঠাকুরদার আমলের একটা বিশাল ভারী পালঙ্ক। সেটাকে ঠেলে সরানো 2-4 লোকের কম নয়, আর খুলে সেট করতেও হাঙ্গামা অনেক। তার জন্য লোক ডাকতে হবে। এদিকে অনুকূলবাবুর স্ত্রী আবার বাস্তুশাস্ত্র মেনে চলেন। তিনি অনুকূলবাবুকে পই পই করে বলে দিয়েছিলেন পালঙ্ক যেন দেওয়াল ঘেঁষে না রাখা হয়। গৃহপ্রবেশের দিন এই ব্যাপারটা তাঁর স্ত্রীর চোখে পড়লেই ঝামেলার এক শেষ। অনুকূলবাবু এবার সত্যিই চটে গেলেন শীতাংশুবাবুর ওপর। অনেক হয়েছে, আর নয়। লোকটা শেষে বেডরুমেও হানা দিচ্ছে। এরকম কিছু লোক থাকেন যারা অন্যের ব্যাপারে নাক গলাতে ভালোবাসেন, আর কদিনের মধ্যেই পুরো পরিবার উঠে আসছে ফ্ল্যাটে। হয়তো তখনও তিনি অযাচিতভাবে এমন কিছু করে বসবেন যাতে ঘরে অশান্তি শুরু হবে। তার আগেই লোকটাকে থামাতে হবে। এসব কথা ভাবতে ভাবতে উত্তেজিত হয়ে উঠলেন তিনি। আর ঠিক তখনই দরজা ঠেলে ঘরে ঢুকলেন শীতাংশুবাবু। প্রতিদিনের মতোই অনুকূলবাবুর উদ্দেশ্যে প্রথমে হাসলেন, কিন্তু অনুকূলবাবু অন্য দিনের মতো তাঁকে দেখে হাসলেন না। আপনার মুখ এত গম্ভীর কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। আপনি যারা ফার্নিচার সাজাতে এসেছিল তাদের পালঙ্কটা দেওয়াল ঘেঁষে রাখতে বলেছিলেন। ও এই ব্যাপার, আমি ভাবলাম অন্য কিছু হয়েছে। দেখুন, জানলার পাশে খাট রাখলে শীতকালে উত্তরের বাতাস লাগবে যে। কিন্তু শীতাংশুবাবুর এই হাসিটাই মনে হয় আগুনে ঘৃতাহুতির কাজ করল। আপনি মশাই কি ভেবেছেন বলুন তো? আপনি এসব নির্দেশ দেবার কে? কেন এভাবে অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করছেন? এ কথা শুনে মুখের হাসি মিলিয়ে গেল শীতাংশুবাবুর। আমি আসলে আমি তো ফ্ল্যাটটাকে নিজের মতো ভেবেই যাতে ভালো হয় আর কি, তাই করতে বলেছি। অন্যের বাড়িকে নিজের বাড়ি ভাবলেই হলো? এ বাড়িটা আপনার নয়, আমার। অনেক কষ্ট করে নিজের পয়সা খরচ করে কিনেছি। দোহাই দোহাই আপনার, আপনি আর আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। মনে রাখবেন, এ বাড়িটা আমার আমার। শীতাংশুবাবুর মাথাটা বুকের কাছে নেমে এলো। হ্যাঁ তাই তো, বাড়িটা তো আপনারই। ধীরে ধীরে পা ফেলে বাইরের ব্যালকনির অন্ধকারে গিয়ে দাঁড়ালেন তিনি। একটা থমথমে পরিবেশের সৃষ্টি হলো। এর আগে কোনো ভদ্রলোকের সাথে এমন রূঢ় ব্যবহার করেননি অনুকূলবাবু। নিজের ব্যবহারেও তিনি বেশ হতভম্ব। শীতাংশুবাবু অন্ধকারে দাঁড়িয়ে আছেন। তাকে এরপর কি বলা উচিত ঠিক বুঝে উঠতে পারছিলেন না অনুকূলবাবু। ঠিক এই সময় দরজা ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করল সেই সমাজসেবী দয়।
দাদা, আমরা এসে গেছি। হ্যাঁ, আসুন। তারপর আর বাক্য ব্যয় না করে পকেট থেকে টাকা বের করে এগিয়ে দিলেন। বঙ্কু টাকাটা হাতে নিয়ে গুনে দেখল। বুঝেছি 4,000 করে বছরে 3টে ইনস্টলমেন্টে 12,000, তাই তো? ঠিক আছে। না, ইনস্টলমেন্ট নয়, ওটাই দিলাম। এটা কি দিচ্ছেন দাদা? মাত্র 4,000? অনুকূলবাবুর লোকগুলোর সাথে বেশি কথা বলতে ইচ্ছে করছে না। তিনি পকেট থেকে একটা 1,000 টাকার নোট বের করে এগিয়ে দিলেন। এটাই আমার শেষ সামর্থ্য। এটা রাখুন, আর সম্ভব নয়। কিন্তু আমাদের রেট তো 10,000। ওটা তো আপনাকে দিতেই হবে দাদা। বললাম তো, আর সম্ভব নয়। কি ভিগিরি বাড়ি না বাবা। শীতাংশুবাবুর ব্যাপারটায় এমনিতেই মেজাজটা খারাপ হয়েছিল অনুকূলবাবুর। ভিখারি শব্দটা কানে যেতেই তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। ভিখারি আমি না আপনারা? আপনারাই তো ভিক্ষে করতে বেরিয়েছেন। সমাজ সেবা করতে হলে নিজেদের পয়সাতে করুন। ও টাকা নিলে নিন, নইলে যান এখান থেকে। আমাকে শান্তি দিন। আপনাকে শান্তি দেওয়ার জন্যই তো টাকা চাচ্ছি নাকি? 10,000 না দিলে বরং এখন অশান্তি শুরু হয়ে যাবে। কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন? কি অশান্তি হবে শুনি? হাসতে হাসতেই হঠাৎ কেষ্টর হাত কোমরের নিচে চলে গেল। অনুকূলবাবু আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কেষ্ট হাতে তুলে ধরল একটা লম্বা ছুরি। সেই ছুরিটা অনুকূলবাবুর মুখের সামনে নাচিয়ে বলল, কি অশান্তি হবে? টাকাটা না দিলে বুঝবে না। টাকাটা বার করুন। আপনারা আপনারা এসব কি করছেন? আমি কিন্তু চেঁচিয়ে লোক জড়ো করব। এ ফ্লোরে কেউ থাকে না, আমাকে কেউ বাঁচাতে আসবে না। কেউ না। বঙ্কু খামছে ধরল অনুকূলবাবুর জামার কলার। এসব আপনারা কি করছেন? যত জোরে ইচ্ছে চেঁচান। হ্যাঁ, বললাম না, কেউ কেউ আসবে না, কেউ আসবে না। কেউ একজন আসবে। বারান্দা ছেড়ে ঘরে ঢুকেছেন শীতাংশুবাবু। অনুকূলবাবু এতক্ষণ তাঁর উপস্থিতির কথাই যেন ভুলে গিয়েছিলেন। কে তুই? কেষ্ট পিছন ফিরে তাকালো শীতাংশুবাবুর দিকে, কিন্তু তার পর মুহূর্তেই একটা বিস্ময়ের ভাব ফুটে উঠল তার মুখে। বঙ্কু ফিরে তাকালো শীতাংশুবাবুর দিকে। তার চোখে মুখেও ফুটে উঠল একই রকমের ভাব। আর এরপরেই শীতাংশুবাবু ধীরে ধীরে এগোতে লাগলেন তাদের দিকে। বঙ্কুর হাতটা খসে পড়ল অনুকূলবাবুর কলার থেকে। বিস্মিত অনুকূলবাবু খেয়াল করলেন বিস্ময় নয়, কেমন যেন একটা আতঙ্কের ভাব জেগে উঠতে শুরু করেছে বঙ্কু আর কেষ্টর মুখে। তারা দরজার দিকে পিছু হটতে শুরু করেছে। কিন্তু এরপরেই শীতাংশুবাবু ক্ষিপ্র গতিতে গিয়ে দরজা আগলে দাঁড়ালেন। কেষ্ট এবার একটা ভয়ঙ্কর কাজ করল। কেষ্ট তার হাতের ছুরিটা সজোরে ছুঁড়ে মারল শীতাংশুবাবুকে, আর সেটা তাঁর পাঁজরে গিয়ে আমূল বিদ্ধ হল। অনুকূলবাবু ভয় পেয়ে গেলেও শীতাংশুবাবু কিন্তু হেসে উঠলেন। তারপর কিছুই যেন হয়নি এমনভাবে ছুরিটা পাঁজর থেকে টেনে খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে এগোতে লাগলেন বঙ্কু আর কেষ্টর দিকে। বঙ্কু আর কেষ্ট দুজনেরই মুখ যেন ভয়ে রক্তশূন্য হয়ে গিয়েছে। শীতাংশুবাবু এগোচ্ছেন তাদের দিকে। তিনি তখন তাদের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছেন। এমন সময় তারা দুজন প্রবল আতঙ্কে ছুটল অন্ধকার ব্যালকনির দিকে। তারপর ব্যালকনির রেলিং টপকে 4 তলা থেকে শটান ঝাঁপ মারল নিচে। ব্যালকনির অন্ধকার থেকে ভেসে এলো তাদের আর্তনাদ। অনুকূলবাবু হতভম্ব। ব্যাপারটা কি হলো তার বোধগম্য হচ্ছে না কিছুতেই। শীতাংশুবাবু অনুকূলবাবুর দিকে ফিরে তাকালেন।
একটা মানুষ কত কষ্ট করে, কত আশা নিয়ে ঘরবাড়ি করে তা আমি জানি। আর আর এই লোকগুলো তাদের শান্তি কেড়ে নেয়। আপনাকে আমি অনেক বিব্রত করেছি। আসলে আমিও ফ্ল্যাটটাকে সত্যি নিজের বলে ভাবতে শুরু করেছিলাম, তাই কিছু ভুল করে ফেলেছি, ক্ষমা করবেন আমাকে। এবার আপনি পরিবার নিয়ে এখানে শান্তিতে থাকুন, আমি চলি। ভয় নেই, ওরা আর আসবে না, আমরা কেউ আর আসবো না। ওই গুন্ডাগুলো আপনাকে দেখে এমন ভয় পেয়ে গেল কেন বলুন তো? আপনি কি ম্যাজিশিয়ান নাকি কোনো ভেলকি জানেন যে ছুরিতে কিছু হলো না? জামার নিচে কিছু পরা আছে নাকি? দরজা ঠেলে বাইরে যাওয়ার আগে কয়েক মুহূর্তের জন্য থামলেন শীতাংশুবাবু। ওরা ভয় পেল ওদের কৃতকর্মের জন্য। না, আমি ম্যাজিশিয়ান বা ওই ধরনের কোনো লোক নই। শীতাংশুবাবু বাইরে বেরিয়ে যেতে হঠাৎ অনুকূলবাবু যেন সম্বিত ফিরে পেলেন। শীতাংশুবাবু! তাঁর পিছনে ডাকতে ডাকতে অনুকূলবাবুও বেরিয়ে এলেন বাইরে, কিন্তু বাইরের ল্যান্ডিং, সিঁড়ি, কোথাও শীতাংশুবাবু নেই। তিনি যেন হাওয়ার মতো মিলিয়ে গিয়েছেন। ও শীতাংশুবাবু! শীতাংশুবাবু! শীতাংশুবাবুর আর দেখা পেলেন না তিনি। পুরো ঘটনাটায় ধাতস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগলো অনুকূলবাবুর। পুরো ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত, রহস্যময় লাগছে তাঁর কাছে। দিন চারেক পরে তিনি হাজির হলেন তাঁর প্রমোটারের কাছে। টুকটাক নানা কথা বলার পর তিনি বেশ কায়দা করে প্রমোটারের থেকে জানতে চাইলেন, আচ্ছা, আপনি শীতাংশু বাগ নামের কোনো ভদ্রলোককে চেনেন? আচ্ছা, আপনি এই নামটা জানলেন কিভাবে? তার মানে আপনি তাকে চেনেন? হ্যাঁ, আমি তাকে চিনতাম। সত্যি কথা হলো, আপনার এই ফ্ল্যাটটা উনি প্রথমে বুক করেছিলেন। টাকা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। পজিশন না নিয়েও তিনি আনন্দে রোজ একবার আমার কাছে এসে চাবিটা নিয়ে ফ্ল্যাটটা দেখে আসতেন। একটা এমন ফ্ল্যাটের বহুদিনের নাকি শখ ছিল তার। অনেকদিন ধরে তিনি নাকি টাকা জমিয়েছিলেন এটার জন্যে। রোজ ওই ফ্ল্যাটটা দেখে আমাকে চাবিটা যখন ফেরত দিতে আসতেন, তখন আমাকে বলতেন ওই ফ্ল্যাটের ভেতরটা সাজাবার জন্যে কি কি পরিকল্পনা তিনি করেছেন। সবই বুঝলেন ঠিকঠাকই চলছিল। আর সপ্তাহখানেকের মধ্যেই বকেয়া টাকা শোধ করে ফ্ল্যাটটা পাকাপাকি নেবার কথা ছিল। কিন্তু বছরখানেক আগে ঠিক তখনই একদিন কি? থামলেন কেন? দেখুন, আজ আর ব্যাপারটা বলতে আমার ভয় নেই। একটা শয়তান মারা গেছে, অন্যটার শিরদাঁড়াটা ভেঙেছে। আপনি হয়তো শুনেছেন, কদিন আগেই আপনাদের বিল্ডিং থেকে রাতের বেলায় দুজন নিচে পড়ে গিয়েছিল, বঙ্কু আর কেষ্ট নাম করা দুই গুন্ডা। ওরা এসে সেদিন ধরেছিল শীতাংশুবাবুকে। 20,000 টাকা দাবি করে ছুরি দেখিয়ে ভয় দেখিয়েছিল। চাবি ফেরত দিতে এসে তিনি ব্যাপারটা জানিয়েও ছিলেন আমাকে, কিন্তু চাপটা ভদ্রলোক নিতে পারলেন না। বাড়িতে ফিরেই হার্ট অ্যাটাক। হাসপাতালে নিয়ে যাবার পথেই সব শেষ। তাঁর কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন অনুকূলবাবু। ফ্যাকাশে হয়ে এলো মুখের রং। তার কানে বারবার বাজতে থাকলো শীতাংশুবাবুর বলা সেই শেষ কথাগুলো। এবার আপনি আপনার পরিবার নিয়ে এখানে শান্তিতে থাকুন, আমরা কেউ আর আসবো না।
শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমে আজকের গল্প আমরা কেউ আর আসবো না। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আকাশ। অনুকূলবাবুর চরিত্রে উৎপল সরকার, শীতাংশুবাবুর চরিত্রে শরীর ভট্টাচার্য, বঙ্কুর চরিত্রে কৌশিক ব্যানার্জি, কেষ্টর চরিত্রে কৌশিক গোস্বামী, প্রমোটারের চরিত্রে অনুপম ভট্টাচার্য, প্যাকার্সের লোকের চরিত্রে সুমন রায়, প্রমোটারের লোকের চরিত্রে জয়ন্ত ভট্টাচার্য এবং অন্যান্য চরিত্রে আকাশ। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে স্ক্রিপ্টার থেকে মধুরিমা, শব্দগ্রহণে সাহিত্য সমাজ স্টুডিও, শব্দ সংযোজনে ফিনিক্স অডিওভার্স থেকে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ বাটনে ক্লিক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহার এখন স্পটিফাইতেও, লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে। সাহিত্য সমাহারকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, সেই লিঙ্কও গল্পের ডিসক্রিপশন বক্সেই আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।